বন্ধুরা, ডিফারেন্ট ওয়ার্ল্ড আপনাকে স্বাগত। এত সুন্দর সুন্দর ট্রাম, বেশিরভাগ ট্রামে দেখতেছি মেয়েরা চালাইতেছে। পাসপোর্ট, আইডি কার্ড কিছুই এন্ট্রি করেনি, শুধু আমার নাম লেখা। আমি জানি না কি হবে। ডাস্টবিনগুলো দেখেছেন, পরপরে কিছু বৃদ্ধ লোকজন আসা বোতল খোঁজে আর কি। আশেপাশে ওরা কীভাবে সাজাচ্ছে সেটাও দেখবো। এ দেখেন রিক্সাওয়ালারা ঘুরতেছে, কিন্তু মহিলা রিক্সাওয়ালাও আছে। এখানে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা লাগা রাখছে রিক্সার উপরে। হিজাব টিজাব পরে একদম হুজুর সাইজা ভিক্ষা করতেছে। এত ভিড় দেখেন, দাঁড়ানোর মতো জায়গা না। আমি কোনো রকমে দাঁড়াইছিলাম, কিছু লোক ফুটবল খেলতেছে খুব সিরিয়াসলি। এখানে দেখেন স্টেশনগুলোতে পত্রিকা রাখা আছে। আপনি যেমন ওয়েট করবেন তখন আপনি চাইলে এই পত্রিকা পড়তে পারেন। এগুলোর জন্য কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না আপনাকে। এখানে একটা স্টেশন দেখতেছি, ভাঙ্গেচুরা স্টেশন, ভেঙে চুরমার করে দিয়েছে। মানুষের প্রচুর ভিড়, মানে একটু দাঁড়াইলে মানুষের ধাক্কা খাওয়ার মতো অবস্থা। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগত। আমি এখন আছি পায়াবাগ থেকে এখন রওনা দিচ্ছি আমি ভিয়েনার উদ্দেশ্যে। তো আজকে আমরা ভিয়েনা এক্সপ্লোর করবো। পায়াবাগের যে রেল স্টেশন সেদিকে যাচ্ছি। আমার যে হোস্ট আমাকে আগে দিচ্ছে। এখানে দেখেন বিদ্যুতের লাইন। এগুলো পায়াবাগ রেল স্টেশন, খুব ছোট স্টেশন। একটা ট্রেন দাঁড়ায় আছে, সম্ভবত এই ট্রেনটা যাবে এখন। তো have to change the train, right? I have to change the train. No, it goes directly to Vienna. Okay. Center, right? No, Stadtgrenze. Because you have other one for afterwards, right? Okay. I am scared. It says 2 minutes. Oh, thanks. You're very welcome. Take care. Okay, Mama. Bye-bye. Have a good trip. Bye. Safe trip home. Yeah. Meet you. Hope you will enjoy and be healthy. Yeah. Be healthy. You too. And marry very soon. Hope See you I will soon. come. Yes. Yeah, we hear you. Bye bye. Okay, bye. Good trip. Safe trip. Good trip. Bye bye. ট্রেনের ভিতরে উঠলাম, 12:58-তে ছাড়বে। বাই বাই। অনেকক্ষণ ধরে ওয়েট করছে ওরা। জায়গা আমি ট্রেন ছেড়ে দিছে। 12:58-তে এখন ট্রেন আছে, এটা পৌঁছাবে মনে হয় 2:05-এ পৌঁছাবে ভিয়েনাতে। ট্রেনে গতি দেখেন, এখানে টিকিট নিল 19 টাকা সামথিং। ভিয়েনার জন্য আমি একদম 24 ঘন্টার টিকিট কাটছি ভিয়েনার এদিক ওদিক ঘোরার জন্য 8 ইউরো দিয়ে। এখন আমার জন্য কোনো প্ল্যান নেই, এয়ারপোর্টে যাবো যখন তখন ইচ্ছা, বাসে করে একদম। চমৎকার পাহাড়ি রাস্তা দেখতে দেখতে চলে যাবো। ওই দিন তো রাতে আসছে, ভালোভাবে দেখতে পাই না। ট্রেন পুরো খালি, হয়তো এরপরে কোনো স্টেশন থেকে মানুষজন ভিড় হবে। প্রত্যেকটা ট্রেনে ওয়াইফাই আছে, তো আপনার ইমার্জেন্সি প্রয়োজনে আপনি ওয়াইফাই ইউজ করতে পারেন। খুব ভালো স্পিড। বন্ধুরা উপরে চার্জার লাগিয়ে নিয়েছি আর এখানে সিটে পড়ছি, খুবই কমফোর্টেবল। লেগ স্পেস আছে প্রচুর। আর এখানে দেখেন পাহাড়ের পাশ দিয়ে অনেকগুলো লোহা দিয়ে করে রাখছে। এটা কারণ হলো যাতে পাহাড় ধস নামলে কোনো ঝুঁকি তৈরি না হয়। ট্রেন স্পিড ভালোই আছে। ওই পাশটা বেশি সুন্দর লাগে, ওই পাশে পাহাড়টা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আসলে সিট নাম্বার না, আমি এখানে বাম্প সাইডে বসছি, এমনি বসছি। বন্ধুরা দেখেন কি গতিতে ট্রেনটা চলতেছে। আর মাত্র 20 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব ভিয়েনার। আর এখানে দেখেন একটা রাখা আছে জিনিসপত্র রাখার জন্য। ভিয়েনা সেন্ট্রাল যে রেল স্টেশন সেখানে চলে আসছি। এখন এখান থেকে আমি বের হয়ে সেন্টারের দিকে যাব। প্রচুর ব্যস্ত একটা এরিয়া, প্রচুর মানুষজন। যদি আজকে সানডে, এই জন্য কিছুটা লোকজন মনে হয় কম। তারপর দেখেন ওখানে ট্রেনে ওঠার জন্য কেমন ভিড় করছে মানুষ। আর যখন অফিসিয়াল ডে থাকে আমি শিওর ওই দিন প্রচুর হইহুল্লোড় হয়, এখানে মানুষের অনেক চাপ থাকে। তো এখানে আপনার সাইন দেওয়া আছে, আপনি বাসে ট্রামে কীভাবে উঠবেন নাম্বার দেওয়া আছে। আমি যেহেতু টিকিট কিনে নিছি ভিয়েনা শহরে 24 ঘন্টার জন্য, যতক্ষণ ইচ্ছা আমি ততক্ষণ ট্রাভেল করতে পারবো, এরকম একটা টিকিট কিনেছি 8 ইউরো দিয়ে। সেই হিসেবে আজকে আমি চেষ্টা করবো যে পাবলিক ট্রান্সপোর্ট আছে সবগুলোতে উঠার। র্যান্ডমলি আমি ঘুরবো, আসলে কোনো স্পেসিফিক জায়গা নেই। হয়তো একটু সেন্টারের দিকে যাবো, আর দু একটা হয়তো কোনো স্থাপনা, বিশেষ স্থাপনা মিডল, ওইখানে প্রচুর লোকের আনাগোনা। পাবলিক ট্রান্সপোর্ট কোন দিকে দেখাইলো, মানুষের প্রচুর ভিড়, মানে একটু দাঁড়াইলে মানুষের ধাক্কা খাওয়ার মতো অবস্থা। সেই জন্য একটু সাবধানে চলাফেরা করে লাগতেছে। আমি এই গেট দিয়ে বেরোবো, সোজা যে গেটটা দেখতেছেন এটা দিয়ে বেরোবো। বাইরে গিয়ে তারপর দেখি, কারণ এখান দিয়ে যে ম্যাপ দেওয়া
যে অ্যারো দিয়ে আমি পুরোপুরি বুঝতেছি না, কনফিউজ হয়ে যেতেছি। আর ওইখানে দেখেন টিকিট কাটার যে কাউন্টার, অনলাইনে যে টিকিট কাটে ওগুলোর কাউন্টারে প্রচুর ভিড়। রেল স্টেশনের বাইরে খেলা চলতেছে, দেখেন প্রচুর লোকের ভিড়। একজন এখানে ধারা বসে দিতেছে, চারিদিকে মিউজিক চলতেছে, খুবই হেভি ভলিউমের মিউজিক। সাউন্ডের জন্য আমি দেখাইতে পারিনি, পরে এই পাশে চলে আসছি। এখানে দেখেন একটা গ্রুপ, ওইখানে ভিয়েনা লেখা আছে, দেখেন স্থানীয় পর্যায়ের কোনো খেলা চলতেছে আর কি। এখানে ভিয়েনা আসলে কোনো দল না, আমি ভাবছিলাম যে এখানে মানে আলাদা আলাদা দল বাস্কেটবল খেলা আর কি। এটা বাস্কেটবল খেলায় একটা ইয়া থাকে, একটার ভিতরে কে ঢুকাইতে পারে আর কি। ওরা যে এদের যে হাইট অবিশ্বাস্য। তো এইটাই হলো নাম আর কি রেল স্টেশনের নামটা আমি উচ্চারণ করতে পারতেছি না, এটা খুবই ডিফিকাল্ট নাম। এখন আমি ভিয়েনাতে এক্সপ্লোর করার জন্য বেরোবো। দেখেন এদের যে বিল্ডিং গুলা জার্মান স্টাইলে। রোমানিয়ার একটা শহর আছে সিভিউ শহরেও কিন্তু কিছু কিছু বিল্ডিং আছে দেখতে অনেকটা এরকম ভিউ। সিভিউতে প্রচুর জার্মান ইনফ্লুয়েন্স। এখন আমার লোকাল বাস খুঁজতে হবে। বন্ধুরা নতুন একটা আইডিয়া মাথায় আসছে, এখানে আমি র্যান্ডমলি যে কোনোটা, এখানে ট্রাম স্টেশন, এটা যে কোনো ট্রাম যেটা আসবে আগে সে ডান দিয়ে আসুক বাম দিয়ে আসুক, জাস্ট র্যান্ডমলি আমি একটা ট্রামে এক্সপিরিয়েন্স নেবো। সেন্টারে পরে যাব, যেহেতু আমার কাছে আনলিমিটেড রাইডস আছে, আমি আবার ব্যাক করে আবার চলে আসতে পারবো। তো আমি চেষ্টা করবো যে এখানকার মেট্রো, বাস সবগুলোতেই, আর ট্রাম, এই তিনটা জায়গায় আমি ট্রাভেলের চেষ্টা করবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানকার পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম প্লাস হল ভিয়েনার টিপিক্যাল লাইফ। বন্ধুরা দেখেন এখানকার একটা লোকাল বাস রেড কালারের, এখানে সব কিছুতেই রেড জিনিসটা খুব হাইলাইট হয়। এদের পতাকার ভিতরেও রেড আছে, মানে সাদা লাল পতাকার ভিতরে আছে। বন্ধুরা এখন পর্যন্ত কোনো গাড়ি আসতেছে না, কিছুই আসতেছে না, ট্রাম বাস কিছু আসতেছে না। একটা জিনিস খেয়াল করলাম, এখানে ইন্ডিয়ান লোকজন প্রচুর, ইন্ডিয়ান পাঞ্জাব, ওদের পোশাক আশাকের ভাব দেখলে বোঝা যায় যে এরা পাঞ্জাবি লোক হবে। আমি আসার পথে অনেক রেল স্টেশন এমনকি ট্রেনে আশেপাশে খেয়াল করলাম প্রচুর, এমনকি আফ্রিকার কমিউনিটিও আছে মোটামুটি। বন্ধুরা ট্রাম আসছে, আমি এটা দিয়ে উঠবো। এলো আমার টিকিট 8 টাকার। আর যদি আমার টিকিট না থাকতো তাহলে আমার এখান থেকে মেশিন থেকে টিকিট কাটা লাগতো, বা মেশিনে আপনার প্রেস করা লাগতো, যেগুলো নর্মাল টিকিট, যেটা লাগতেছে না এখানে। এটা একটা প্লাস পয়েন্ট। ট্রাম সারা গতি কেমন, টিপিক্যাল যে ট্রামের গতি থাকে ওইরকমই, তবে এই ট্রামটা একটু পুরোনো মনে হইতেছে। আমার ধারণা ওদের আরও নতুন ট্রামও আছে। আমি জানি না কোন দিকে যাচ্ছে, আমি একদিকে উঠে গেলাম, উঠে বসে পড়ছি আর কি। কোনো লোকেশন নেই, কোনো ডেস্টিনেশন নেই। এখানে প্রচুর পুরাতন বিল্ডিং দেখতেছি, জানি না আসলে এটা কোনো ওল্ড টাউন বা কোথাও চলে আসছে কিনা। এখানে একটা কাবাবের দোকান, একটা দোকান, তারপর পিছনে হলো বসার জায়গা। আমার কাছে মনে হচ্ছে এটা একটা লেস ডেভেলপড এরিয়াতে আমরা ঘুরতেছি, একটু নিরিবিলি লাগছে, লোকজন খুবই কম। আমি কেমন ম্যাপে দেখলাম সেন্টার যেদিকে তার অন্যদিকে যাচ্ছি আমরা। এখানে প্রচুর মুসলিম কমিউনিটি দেখতেছি, আশেপাশে দোকানগুলো আরবি লেখা, তার মানে আরব সম্প্রদায়ের লোক হবে, সিরিয়া বা লেবানন বা আরবের মিডল ইস্টের অন্য দেশের হতে পারে। আর হিজাব পরা লোক প্রচুর দেখছি এখানে। ট্রামেও দেখছি, ট্রামের বাইরেও রাস্তা দিয়ে মানুষ হাঁটাহাঁটি করতেছে, ওইখানেও খেয়াল করতেছে প্রচুর হিজাবি লোক। হিজাব দেখে তো বুঝবে না কোন অঞ্চলের, আফ্রিকান আছে, তারপরে সম্ভবত ইন্দোনেশিয়া বা ওই সব অঞ্চলে মাল্টি কালচারাল অঞ্চল যেরকম হয় আর কি। বন্ধুরা ট্রাম্প এটা লাস্ট স্টপেজে চলে আসছে, তা আমি বসে আছি, আমি ভাবলাম মানে আবার সামনে দিকে সব লোক নেমে গেছে, ড্রাইভার নেমে গেছে, ড্রাইভার নেমে সিগারেট খেতেছে, তার মানে এটা আবার কিছুক্ষণ ওয়েট করে আবার ছাড়বে, অন্য কোন দিকে যাবে আল্লাহ মালুম। তার মানে এটা লাস্ট স্টপেজ। একদম একটা রিমোট এলাকায় চলে আসছে বলতে গেলে, সিটি সেন্টার থেকে অনেক দূরে বোঝা যাচ্ছে। পরে গুগলে সার্চ করলাম যে সেন্টার কত দূর, এখান থেকে ভালো দূর। তো আমাকে সোজা গিয়ে ডানে গিয়ে বামে গেলে ওইখান থেকে একটা বাস আছে, দুটা বাস চেঞ্জ করে তারপরে আমাকে যেতে হবে সেন্টার দিয়ে যেতে হলে। যাই হোক একটা নিরিবিলি জায়গায় চলে আসছি, জানি না এরা কোন জায়গায়, যারা অস্ট্রিয়াতে থাকেন তারা হয়তো ভালো চিনবেন। র্যান্ডম কত নম্বর ট্রাম তাও যায় না, আমি সামনে যেটা পাইছি সেটাতে উঠে গেছি। আসার পথে যে রাস্তাঘাটগুলো দেখলাম তেমনটা উন্নত মনে হয় না আর কি। আর এই ট্রাম প্রচুর সাউন্ড করতেছিল। এখনকার মডার্ন যে ট্রামগুলো এগুলো কিন্তু সাউন্ড কম করে, এগুলো একটু পুরানো আমলের, এগুলো একটু সাউন্ড করতেছিল, লক্কর টাইপের আর কি। দেখতে উপর দিয়ে ফিটফাট, কিন্তু ভিতরে লক্কর মনে হয়েছে আমার কাছে। আর এলাকাটাও দেখলাম যে একটু পুরান মলিন লাগতেছিল। রাস্তাগুলো ওইরকম ফকফকা না, যেটা আমি জানতাম যে ভিয়েনা সবকিছু ফকফকা। তো সেন্টার দিয়ে গেলে হয়তো দেখবো। এখানে একটা রেসিডেন্সিয়াল এরিয়া,
কিছু ঘর বাড়ি দেখতেছি, পার্ক দেখতেছি। দেখেন পার্কেও মানুষ বসে আছে, এখানেও হিজাব পরা মহিলা দেখতেছি। লিডেল একটা জনপ্রিয় সুপার শপ ইউরোপে। আমার কি ডান দিকে দাঁড়াতে হবে না বাম দিকে দাঁড়াতে হবে? সম্ভবত আমার যাইতে হবে ডান দিকে। দেখেন এখানে একটা বাস দাঁড়ায় আছে, আমার উঠতে হবে 66A বাসে। সোজা গিয়ে বাম পাশে রাস্তা গেছে, তো অনেক বড় বাস। এতে দেখেন অনেক লম্বা, অনেক লোকজন এই বাস দিয়ে ট্রাভেল করতে পারে। আমি এখন 66A নাম্বার বাসে উঠবো। দেখেন এখানে সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে সুন্দরভাবে এটা আপডেট হওয়া। এখানে 66A সম্ভবত স্টেশনের নাম লেখা রেউমান প্লাজ, আর পাশে 8 লেখা। এই 8টা কেন লেখা একটু ওয়েট করে দেখি যেটা কমে কিনা। যদি 7 হয়ে যায় তাহলে ধরে নেবো যে এটা 8 মিনিট পরে গাড়িটা আসবে, আর আদারওয়াইজ অন্য কিছু ভাবতে হবে। দেখেন কত সুন্দর একটা কুকুর নিয়ে যাচ্ছে, ওই দেখেন। এখানে কুকুরের কালচারটা আছে। আমি যেখানে ছিলাম একদিন, ওইখানে আমাদের এক ভদ্রলোক ছিল, রাইন হার্ট ওনার নাম। উনি একটা কুকুর নিয়ে থাকতো, এই কুকুর নিয়ে সবসময় ঘুরতো, কুকুর নিয়ে বাইরে যেত, মানে কুকুরই ওর বন্ধু। পরে শুনি যে ওর আবার গার্লফ্রেন্ড আছে, পরে দেখি ওর গার্লফ্রেন্ডেরও একটা কুকুর আছে। এটা 8 লেখা, 4 তো আর কমতেছে না। হ্যাঁ 7 হয়ে গেছে, তার মানে এটা মিনিট, তার মানে 7 মিনিট পরে গাড়ি আসবে। তো আমি এখানে বসি। এখানে একটা স্টেশন দেখতেছি, ভাঙ্গেচুর স্টেশন। ভেঙে চুরমার করে দিয়েছে, রং লাগিয়ে রেখেছে। ওইটা যে শুধু বাংলাদেশেই হয় তা না, পৃথিবীর বসবাস যে কোনো সেরা শহর ভিয়েনা, সেখানে আরও এরকম বাস স্ট্যান্ড। এই গুলশান 1 থেকে গুলশান 2 গিয়ে যদি আপনি ঢাকা শহরে যাচ করেন, অনেকে ইদানিং ভিডিও বানাচ্ছে যে বাংলাদেশে অনেক আগায় গেছে, অনেক বড় বড় বিল্ডিং হয়েছে। ওরা গিয়ে গুলশানে একটা ভিডিও করে আর কি, একটা ড্রোন শট নেয় আর কিছু কিছু বিল্ডিংয়ের শট নিয়ে দেখায়। তো বাংলাদেশের ঢাকা শহর তো আসলে গুলশান না। এখন ভিয়েনার সেন্টারে গিয়ে যদি আপনি ভিয়েনাকে যেভাবে জাজ করবেন, আপনার শহরের অলিগলিতে ঘুরতে হবে, তাহলে আপনারা শহরকে ভালোভাবে জাজ করতে পারবেন। তো আমি একটু বেশি বলে ফেলাইতেছি, তারপর আমার এই এরিয়াটা আসার পরে একটু অন্যরকম লাগতেছে। আধুনিকতার সর্বোচ্চ লেভেলে যা আছে ওইটা এখানে থেকে আমার মনে হইতেছে না। এখানেও রাস্তায় ময়লা আছে, এখানেও একদম অলমোস্ট পারফেক্ট এরা বলার কোনো সুযোগ নেই আসলে। তো সেন্টারের দিকে যাই, আমি বাসের জন্য ওয়েট করে, এখনও কয়েক মিনিট আছে। বন্ধুরা 66 আমার বাস চলে আসছে, বিশাল বড় বাস, যেটা আমি উঠবো এখন। বাস আমাকে এই জায়গায় নামা দিল। ঠিক এর অপোজিট একটা পার্ক দেখতেছি, ভাবতেছি পার্কটার ভিতরে যাবো। আরেকটা চমৎকার এখান থেকে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, আপনারা হয়তো ওই বিল্ডিংটা চিনেন। এটা ভিয়েনার ভিতরে অন্যতম মাইল স্টোন বলতে পারেন, মাইল স্টোন। আমি যাচ্ছি একটু পরে ওইখানে। সুন্দর পার্কে এসে বসলাম, কিছুক্ষণ বসবো এখানে, আর এখানে পর্যবেক্ষণ করবো মানুষদের। এখানে কিছু লোক দেখতেছি, এরা এক ভৈরা এখানে কিছুটা আনছে, এরা খাইতেছে সবাই। সম্ভবত এরা কোথাও কাজ টাজ করে এখন ফিরে হয়েছে, এখন এখানে ড্রিঙ্কস করতেছে সম্ভবত। এখানে দেখেন স্টেশনগুলোতে পত্রিকা রাখা আছে, আপনি যেমন ওয়েট করবেন তখন আপনি চাইলে এই পত্রিকা পড়তে পারেন। এগুলোর জন্য কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না আপনাকে। দেখেন এখানে একটা দোকান আছে, ইন্ডিয়ান স্টোর, নমস্তে ইন্ডিয়ান স্টোর। এখানে আবার আফ্রিকানদের জন্য আলাদা স্টোর আছে। তো এটার ভিউ দেখে আমি ভাবছিলাম সেন্ট স্টেফেনিস যে ক্যাথেড্রাল আছে ভিয়েনার ভিতরে অন্যতম একটা গুরুত্বপূর্ণ আকর্ষণ। পরে ম্যাপে দেখলাম এটা সেটা না, কিন্তু দেখতে অনেকটা এরকম লাগতেছে আমার কাছে। এখানে দেখেন কিছু লোক ফুটবল খেলতেছে খুব সিরিয়াসলি। এটার নাম হলো সেন্ট অ্যান্টন ভন পাদুয়া। এখন আমরা যাব সেন্ট স্টেফেন্স যে ক্যাথেড্রাল আছে ওইদিকে। এটা অনেকটা ওই রকম কালার মনে হয়েছে আমার কাছে, পরে ম্যাপে দেখলাম যে এখান থেকে মোটামুটি দূর আছে। তা আমাকে সম্ভবত এখান থেকে মেট্রো নিতে হবে, এখান থেকে আমার কিছুক্ষণ হাঁটতে হবে। আচ্ছা পার্কের ভিতরে একটা ইন্টারেস্টিং জিনিস দেখে আমি অবাক হয়েছি, এখানে 7 রঙের কালার আর কি, রংধনুর মতো কালার। তো আপনারা বুঝতে পারতেছেন ওরা কী প্রমোট করতেছে এখানে। ওই যে পিছনে একটা কালার দেখতেছেন, আপনারা বুঝতেছেন যে কী প্রমোট করা হইতেছে। এই অস্ট্রিয়া এরকম, এরাও এরকম LGB আর না বললাম ওদেরকে প্রমোট করে। এখানে রেড সিগন্যাল দেওয়া, আমি দাঁড়ায় আছি, ওপারে গিয়ে তারপর আমার এই আন্ডারগ্রাউন্ড নামতে হবে। আমি শিওর না আমার টিকিট দিয়ে কি মেট্রো কভার হবে কিনা। দেখেন ইউ লেখা দেখি বুঝতেছি না, আমার গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে U1। তা আমার বাম দিকে যে স্টেশনটা এটাই সম্ভবত মেট্রো স্টেশন, তো আন্ডারগ্রাউন্ডে নামতে হবে। এই যে জায়গাটা আমি ভাবছিলাম যে এখানে মনে হয় মেট্রো এরিয়া, এটা হলো পার্কিং এরিয়া। ইউ লেখা দিয়ে আসলে কি মেট্রো বোঝায় না অন্য কিছু বোঝায় সেটাই আমি শিওর হইতেছি না। আমি এখন ওই সামনে ইউ লেখা দেখতে পেয়েছি,
আমি ওইদিকে যাবো। এই হলো পার্কের অবস্থা। দেখেন এখানে বিভিন্ন কমিউনিটি আছে, মুসলিম কমিউনিটি প্রচুর, এটা আমি অবাক হইতেছি, দেখতেছি আর অবাক হইতেছি, মানে পোশাকের কারণে আর কি। হিজাব যারা পরে না তাদের তো বোঝা কঠিন যে তারা মুসলিম অন্য ধর্মের, হিজাব পরা লোক প্রচুর দেখতেছি। তার মানে হিজাব পরার বাইরেও মুসলিম আছে, তাদেরকে হয়তো আইডেন্টিফাই করা একটু কঠিন। যে U1 লেখা, তার মানে আমরা এখান দিয়ে যেতে হবে। এখানে মেট্রোতে ঢোকার জন্য কোনো সিকিউরিটি নেই, একদম ডাইরেক্ট আমি ঢুকে গেলাম। তো আমার টিকিট কাজে লাগবে মনে হচ্ছে, কারণ ট্রেনের ভিতরে যদি আমার কোনো ধরনের চেক হয় আমার কাছে টিকিট আছে, কিন্তু ওই যে লকার সিস্টেম ওটা নাই এখানে। দেন প্রচুর লোক এখানে ওয়েট করতেছে, আমি বুঝতেছি না ডান দাঁড়াবো না বামে দাঁড়াবো। আমি চলে আসছি আমার ডেস্টিনেশনে, এটা হলে মেট্রোতে করে আসছি। এত ভিড় দেখেন, দাঁড়ানোর মতো জায়গা না। আমি কোনো রকমে দাঁড়াইছিলাম, পরে একটা সিট পাইছি, সিট পাওয়ার সাথে সাথে বসে পড়ছিলাম। তেমন একটা ভিডিও করতে পারি, মানুষজন ছিল প্রচুর, এত ঠেলাঠেলির ভিতরে ভিডিও করা মুশকিল। আর এখানে দেখেন পুরাতন, অনেক পুরাতন মেট্রো এটা, এদের জিনিসপত্র দেখে বোঝা যাচ্ছে। তা আপনি উপর দিকে উঠতেছি এখন। আমি সিঁড়ি দেওয়া উঠতে উঠতে এরকম একটা জায়গায় চলে আসছে। আমি বাইরে যেতেছি, কিন্তু বাইরে যাওয়ার রাস্তা কোন দিকে, সম্ভবত এই দিক দিয়ে যেতে হবে। লিফটের রাস্তা মানে এইদিকে। আমি লিফটে উঠিনি, কারণ লিফটটা ওখানে লেখা দেখলাম যে এখানে শুধু যাদের শারীরিক সমস্যা তারা একমাত্র লিফটে উঠতে পারবে, আদারওয়াইজ অন্য কেউ উঠতে পারবে না। যাদের সাথে বাচ্চা আছে, বৃদ্ধ আছে, তারা। এই স্টেশনের নাম হলো স্টেফান প্লাটস। এই যে বাম দিকে লেখা, এটা দেখাতে সামনে, তার মানে আমি ওদিক সোজা গেলে আমি বের হয়ে যেতে পারবো। একটা জিনিস খুবই অবাক লাগলো, এখানে কোনো ধরনের কোনো সিকিউরিটি নেই। বাংলাদেশের মেট্রোতে কিন্তু আপনি টিকিট না কাটলে ঢুকতে পারবেন না। তার বুকারেস্টের তো খুবই কঠোর, ইম্পসিবল ঢোকা ভিতরে। ধরুন এখানে সব খোলা, কেউ চেকও করতেছে না, কেউ জিজ্ঞাসা করতেছে না, আসতে যাইতেছে মানুষ। বাসে উঠলাম, ট্রেনে উঠলাম, যদিও আমার সব টিকিট কাটা, সেটা নৈতিক কারণে হোক বা ভয়ে হোক বা জরিমানার ভয় হোক, যেটি হোক, খুবই রেয়ার। আমি এটা গুগল করেও দেখছি যে এখানে নাকি খুবই রেয়ার কন্ট্রোল আসে, যে আপনাকে চেক করার জন্য কন্ট্রোল খুবই রেয়ার আসে। দেখেন কী পরিমাণ মানুষ। এই যে এই ক্যাথেড্রালটার কথা আমি বলতেছিলাম, খুবই রেয়ার এখানে লোকজন আপনাকে চেক করতে আসবে, যেটা মানে এখানে বিশ্বাসের উপরে চলে। আর এখানে মানুষ চুরি টুরি খুবই কম করে, সাধারণত যেগুলো করে এগুলা বাইরের লোকেরা করে, লোকালরা খুব একটা করে বলে মনে হয় না। এখানে বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট। এই দেখেন এখানে ক্যাথেড্রাল, এটা কথা আমি বলতেছিলাম না, এটা আসলে অন্যরকম। ওই যে আমি যে ক্যাথেড্রালটাতে টয় গেলাম, ওটার কালারের সাথে এটা কালারের অনেক হিউজ তফাৎ আছে। বাঙ্ক অস্ট্রিয়া, এই অস্ট্রিয়ার যে বাঙ্কের যে লোগো, এটা অনেকটা ইউনিক এডের মতো। তাই আমি প্রথমে ভাবছিলাম যে ইউনিক এডিট। এই জায়গা দিয়ে আমরা একটু গ্রিন দেখতেছি, একদম উপরে যে গম্বুজটা, এই গ্রিন গম্বুজটার কারণে আমি মূলত ভাবছিলাম ওই ক্যাথেড্রালটাকে সেম ক্যাথেড্রাল। তো এটা অনেক অনেক রিচ, এর যে ডিজাইন, এর যে আর্কিটেকচার, এটা স্থাপনা অন্য লেভেলের। এখানে মানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আমার মনে হয় এখানে কোনো ত্রুটি হয়েছে, সংস্কার করতেছে এই পাশটা দিয়ে। অসাধারণের কারুকাজ, যত দেখতেছি তত মুগ্ধ হইতেছি। কি সুন্দরভাবে বানাইছে, তবে কিছুটা এটা মলিন হয়ে গেছে কালার। এখানে প্রচুর ঘোড়া, এই টুরিস্টদের জন্য এখানে ঘোরার ব্যবস্থা করা হয়েছে, যাতে টুরিস্টরা আশেপাশে ঘুরতে পারে আর নিজেদের একদিনের রাজা মনে করতে পারে। এই দেখেন সেই সুন্দর সুন্দর ঘোড়া। ঘোড়া যারা চালাইতেছে তাদের ওই আগের যুগের মুভিতে আমরা যেরকম দেখতাম ওই রকম স্টাইল। দেখেন একজন মুখে বিড়ি, দেখেন পুরো মাফিয়া স্টাইল। এই ঘোড়া এখানে মানে শিশু করে দিছে, প্রচুর স্মেল আসতেছে। আমি চারিদিকে ঘুরলাম, তো এই জায়গাটাই দেখছি যে ছবি তোলার জন্য আদর্শ। কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো এই জন্য কিছু জিনিস পারফেক্ট মনে হচ্ছে না আর কি। বন্ধুরা স্টেফান ক্যাথেড্রালের সামনে আছে, এখানে আমি একটা জিনিস অবাক হয়েছে, এখানে মুসলিম মেয়েরা ভিক্ষা করতেছে। একটা মেয়ে দেখতেছি যে ভিক্ষার থালা বসে না বসে আছে ওই একটা জায়গায়, এখানে তো আর ক্যামেরা কই নেই, সেটা বিব্রত করার জন্য হিজাব টিজাব পরে একদম হুজুর সাইজা ভিক্ষা করতেছে। মানে বয়সও মানে বেশি হবে না, খুবই ইয়াং।
দেখেন বন্ধুরা, ভিয়েনার রাস্তা, এখানে রিক্সা চলতেছে রেডিসন ব্লু থেকে। এখানে যারা রিক্সা চালায় তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করে। এর আগে আমি আমস্টারডামে একজনের জিজ্ঞেস করতেছিলাম, সে বললো যে প্রচুর টাকা ইনকাম, মানে চাকরি বাকরি করে এই টাকা ইনকাম করা সম্ভব না। রিক্সা চালা যে পরিমাণ টাকা টুরিস্টদের কাছ থেকে ওরা খসে নেয়। এখানে অটো রিক্সা নিয়ে একজন ঘুরতেছে। আমি আবার মেট্রোর দিকে যাচ্ছি, আন্ডারগ্রাউন্ডে নামবো এখন। বন্ধুরা, আমার প্ল্যান ছিল সেন্টারের দিকে যাবো, তো ভাবতে আমি প্ল্যান চেঞ্জ করলাম। ম্যাপে দেখলাম যে এখানে ডাইনুব রিভারের যে এই অংশটা, এটা বেশি দূরে না এখান থেকে। তো বিভিন্ন দেশ থেকে দেখছি, রোমানিয়া থেকে, বুলগারিয়া থেকে, তারপরে হাঙ্গেরি থেকে। তো আজকে ভিয়েনা থেকেও দেখবো নদী কেমন দেখতে, আর নদীর আশেপাশে ওরা কীভাবে সাজাচ্ছে সেটাও দেখবো। এই দেখেন রিক্সাওয়ালারা ঘুরতেছে, কিন্তু মহিলা রিক্সাওয়ালাও আছে। এখানে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা লাগা রাখছে রিক্সার উপরে, ভিআইপি ট্যাক্সি আবার লেখা রাখছে। দেখেন ওইখানে ভিয়েনার পতাকা, সরি অস্ট্রিয়ার পতাকা। তখন মেট্রোর ভিতরে একটা জিনিস অবাক হলো, আমি ভিড়িতে দাঁড়াইছিলাম, একটা মেয়ে দেখতেছি, তার কোলে একটা বাচ্চা। তো বাচ্চা একদমই ছোট, মানে 6 মাসও হয়েছে কিনা সন্দেহ আছে, একদমই শিশু আর কি। তোরেও মোবাইলে কার্টুন কি দেখাইতেছে, ওই বাচ্চা ওই মোবাইল দিকে এমনভাবে তাকিয়ে আছে, তারা চোখের পলক পড়তেছে না, ওই মোবাইলের দিকে তাকিয়ে আছে। একটা কার্টুন নাকি ওপেন করতেছে, আমি তো পুরোপুরি দেখতে পাইনি, আমার ধারণা আর কি। এখন আবার যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে, ওয়েট করতেছি মেট্রোর জন্য। এখান থেকে আমি যাবো ভার্গারতেন স্ত্রাভে, এটা নদীর পারে, ডাইনুব রিভারের পারে, ওইদিকে আমি যাবো। বিল্ডিং দেখতে ইচ্ছা করছে, নদীর পারে যাইতে ইচ্ছা করছে। আর আমার কাছে প্রচুর খাবার আছে, চিন্তা করছি নদীর পারে গিয়ে কোথাও বসে খাবো, কারণ আমার লাঞ্চের জন্য, ডিনারের জন্য আমাকে খাবার দিয়ে দিয়েছিলাম যেখানে ছিলাম এতদিন। কিন্তু আমি চলে আসছি আমার ডেস্টিনেশনে, এখন আমি যাব বাহিরে। এখান থেকে অনেক ট্রেনই কোটে, এখানকার যে নদীর কথা বললাম, একটা উন্নত শহরের নদীগুলোকে ওরা কীভাবে সাজাইছে এটা আমরা কাছ থেকে দেখবো। সামনে হলো ব্রিজ, সোজা গেলে নদী ক্রস করবেন আর কি ব্রিজ দিয়ে, আর নিচ দিয়ে গেলে হলো নদীর কাছে যাবেন। তো এটা আমি ধারণা করতেছি। আর এই সোজা গেলে হলো বুদাপেস্ট, এখান থেকে দেখাচ্ছে A4 যে হাইওয়ে, সোজা গেলে হলো বুদাপেস্ট, যেটা হাঙ্গেরির রাজধানী। এখানে পিৎজার দোকান দেখতেছি, পাস্তার দোকান দেখতেছি। বন্ধু, একটা সরু রাস্তা দিয়ে আমি হাঁটতেছি নদীর দিকে। এখানে ছোট একটা পার্ক আছে ডান দিকে, ওইখানে একটা লোক বিশ্রাম করতেছে। এখানে সিস্টেমটা দেখেন, এখানে যে মানুষ, এখানে হাঁটার পথ, আর ওইখানে যায় যে রাস্তাটা দেখতেছেন চিকন, ওটা হলো সাইকেলের জন্য আলাদা পথ। তা আপনারা যদি সাইকেলের রোড দিয়ে হাঁটেন সেটা আর কি এখানে উচিত না আর কি, বেআইনি বলতে পারেন এটাতে হাঁটার জন্য। অনেকে ওই দিক দিয়ে চলে যায়, অনেক সময় মানুষের ভিড় বেশি থাকলে বা সাইকেল কম থাকলে। নদীর ওপারে দেখতেছি যে অন্য এক ভিয়েনা, নিউ টাউন ওল্ড টাউন যে ব্যাপারটা আছে না, আমার ধারণা এরকম কিছু। ওপারে বড় বড় হাই রাইজ বিল্ডিং, আর কিছুটা অর্গানাইজ মনে হতেছে। দেখেন নিচে একটা সড়ক, আর আমরা এখানে হাঁটতেছি। আমার ধারণা হাইটে আমরা নদীর উপরে চলে যেতে পারবো, এমনভাবে সিস্টেম করা হয়েছে। উপরে হলো হাইওয়ের জন্য, দ্রুতগতির গাড়ি তারা উপর দিয়ে যাওয়ার জন্য, আর নিচে জায়গাটা করা হয়েছে ব্রিজের সাথে ওয়াকওয়ে এবং সাইকেলিংয়ের জন্য। আমার ধারণা, আমি এখনো বুঝতেছি না। ইয়েস, আমরা নদীর ওপরে চলে যেতে পারবো এখান থেকে হাঁটতে হাঁটতে। এখান থেকে চাইলে আমি নামতে পারি যদি নদীর পাড়ে যেতে চাই। তো নদীর পাড়ে অনেক রোদ দেখতেছি, একটু পরে আমি যাব। এখানে পার্কের মতো চমৎকার জায়গা বানিয়ে রাখছে, ওয়াটারফল হইতেছে। যে জাহাজের ভিতরে যে ধরনের রেস্টুরেন্ট হয় ওগুলো আছে এখানে। একটা জাহাজটা চলে, আমার তো মনে হয় চলে, এটা অ্যাক্টিভ জাহাজ। ওই পাশে আরও অনেক জাহাজ আছে, ওই পাশে আরেকটা ব্রিজ দেখতেছি, কাছাকাছি দুইটা ব্রিজ, দুইটা না আরও অনেকগুলো ব্রিজ। আমি এক্স্যাক্টলি শিওর না এখানে কয়টা ব্রিজ হবে, তো অনেক ব্রিজ হবে যা বুঝতেছি। এখানে ডাইনুবের পানি একদম আমাদের মেঘনা নদীর পানির মতো কালার, প্রচুর পলি সমৃদ্ধ পানি মনে হইতেছে। পাশের যে ভিয়েনার, আর এই পাশে ভিয়েনা। ওকে, ও মাই গড, নাইস। ট্রেনও চলে, ট্রেনে সাউন্ড পেতেছি, বিল্ডিং কাঁপতেছে, গড় 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 চলে গেছে ট্রেন। নদী কিন্তু এখন টইটুম্বুর, কারণ প্রচুর বৃষ্টি হইতেছে আশেপাশে এই কয়দিন ধরে। এখানে নদী একদম ভরপুর টইটুম্বুর, সুন্দর লাগতেছে। আমি নদীর ওপারে যাচ্ছি এখন, আমার হাত কাঁপতেছে, বাতাস হতেছে, তো মনে হচ্ছে মোবাইল বাতাসে উড়ে নদীর ভিতরে নিয়ে যাবে। ওই পাশে দেখতেছেন হাইরাইজ বিল্ডিং, খুব হাতে কোনো হাইরাইজ বিল্ডিং এখান থেকে দেখা যাচ্ছে। এখন ওই একটা হাইরাইজ বিল্ডিং আছে এখানে, এটা তো একটা চার্চ হবে। নদীর আশেপাশে খুবই নর্মাল, এই পাশটা পুরো বাধাই করা, কিন্তু এই পাশটা বাধাই করা নাই। আর এখানে নদী কিন্তু কিছু ট্যুরিজম আছে, অনেক জাহাজ দেখতেছি আর রেস্টুরেন্ট দেখতেছি।
এই আর কি। তা আমি এখানে কিছু বসবো, বসে খাওয়া দাওয়া করবো, তারপরে এয়ারপোর্টের দিকে রওনা দেবো। চমৎকার একটা ওয়াকওয়ে আছে, আমি ভাবতেছি এই দিকেই আসবো, দেখি এখানে সুপার শপ পাই কিনা, কিছু পানি টানি নিয়ে আসবো, জুস টুস নিয়ে আসবো, সেখানে কিছুক্ষণ বসবো আধা ঘন্টার মতো, তারপরে এয়ারপোর্টের দিকে রওনা দেবো। আর বেশিক্ষণ নাই সময়, 4 ঘন্টা আছে। আমি এখনো শিওর না এখান থেকে যাইতে কতক্ষণ লাগবে, অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে আমার এয়ারপোর্টে পৌঁছানো উচিত। তারপরে আমি যেহেতু আজকে ফার্স্ট টাইম একটু ভিন্ন এয়ারলাইন্সের টিকিট কাটছি, সেটা হলো অস্ট্রিয়ান এয়ারলাইন্স। এয়ারলাইন্সের সার্ভিস কীরকম, কারণ ওরা আমার টিকিট কাটার সময় কোনো পাসপোর্ট নাম্বারটা আমার কিছু নেয়নি, আমাকে বোর্ডিং পাসও দিয়ে দিয়েছে। তো এখন আমি একটু সংশয়ে আছি যে যাওয়ার পর কোনো ঝামেলা না করে। এখানে আবার অবিশ্বাস্য এক কাহিনী, নদীর মাঝখানে বিশাল এক আইল্যান্ড। এখানে এই দেখেন, এটা হলো আইল্যান্ড, এটা কিন্তু মেইন ভূখণ্ড না। এই আইল্যান্ডের পরে আবার নদী। আমি তো অবাক হয়ে গেছি দেখে, আমি ম্যাপও দেখতেছিলাম। দেখেন আইল্যান্ডে প্রচুর দর্শনার্থী, এখানে দেখেন হিজাব পরা মানুষজন, ওইখানেও হিজাব পরা মানুষজন, প্রচুর মুসলিম কমিউনিটি এখানে। এবং এদের ফেস দেখে আমার মনে হচ্ছে ইন্দোনেশিয়া ওই অঞ্চলে তো আছে, আবার আফ্রিকান ইথিওপিয়ার ওই অঞ্চল, ইথিওপিয়া, তারপরে সোমালিয়া, সোমালিল্যান্ড। ফেস কাটিং দেখে যেটা মনে হচ্ছে, কিছু আছে পার্সিয়ান, ইরান, জর্ডান, তারপরে লেবানন, সিরিয়া, এইসব অঞ্চলের লোকও আছে গেছে আর কি, আমি 100% শিওর না। এখানে হাইরাইজ বিল্ডিং এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই পাশে হলো নদীর আরেকটা অংশ, মাঝখানে ছিল আইল্যান্ড। এখানেও চমৎকারভাবে ওয়াকওয়ে বানানো হয়েছে, পুরো সমুদ্রের ফিলিংসে আনিতেছে। যেহেতু অস্ট্রিয়া একটা ল্যান্ড লকড কান্ট্রি, ওদের কিন্তু সমুদ্র নাই, তো ওরা ওদের যে লেকগুলা, নদীগুলা, ওগুলাকে একদম সর্বোচ্চ লেভেলে ওরা ব্যবহার করছে। আমি চেক করলাম এয়ারপোর্ট এখান থেকে কত দূর, এখান থেকে প্রায় 22 কিলোমিটার দূরে, সময় লাগবে 42 মিনিট। মেট্রো আছে ডাইরেক্ট লাইন। এয়ারপোর্টটা হলো নদীর ওই পারে। তো ওটা হলো বাস, আমি যেটা দেখলাম কেবল ভাল বাস লেখা আর কি, মানে কি যাই না। যাই হোক, সব ধরনের ট্রান্সপোর্টের এক্সপেন্স নেওয়া হচ্ছে আজকে। কোনো একটা ভিডিওতে আমি বলছিলাম অস্ট্রিয়ার যে গ্রামগুলোতে, ওইখানে দেখছিলাম আমি রবিবারে সব সুপার শপ বন্ধ থাকে, শুধু একটা রেস্টুরেন্ট বা ছোটোখাটো দোকান ছাড়া সব বন্ধ থাকে। তো তখন আমি বলতেছিলাম যে ভিয়েনাতে হয়তো সুপার শপগুলো খোলা থাকে সব সময়, মানে প্রতিদিন। পরে আমি ম্যাপে ঢুকে দেখি যেখানে যত দোকান আছে, যেগুলো নাম করা আর কি, সুপার শপ সব বন্ধ আছে সানডে হওয়ার কারণে। এটা এক অদ্ভুত, এক এক দেশের, এক এক শহরের এক এক ধরনের নিয়মাবলী। এই দেখেন বন্ধুরা, নদী পার হইলাম, বিশাল বিশাল হাই রাইজ বিল্ডিং দেখতেছি এখানে। এই এরিয়াটা মনে হচ্ছে যে একটু বাণিজ্যিক বা প্রচুর বিজি এরিয়া, অর্থাৎ এরকম একটা জায়গায় আসছে। দেখেন কি বিশাল বিশাল হাই রাইজ বিল্ডিং। ভাল বাস 3 যেটা, ওটা আমি খুঁজতেছি। এটা একটা পার্ক, পার্কে ঢোকার এন্ট্রি এখানে। এখানে স্ন্যাক্স ট্যাক্স অনেক কিছু বিক্রি করতেছে। এখানে তাবাক, মানে সম্ভবত সিগারেট রিলেটেড জিনিসপত্র এখানে বিক্রি করে। স্ন্যাক, এখানে শর্মা টর্মা এগুলো বিক্রি করে, কাবাব। ওই স্ন্যাক্সের দোকানে দেখলেন, ওইখান থেকে আমি পানি নিলাম, পানি নিয়ে আবার হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসলাম। দেখেন নদীটা এখান থেকে কিছু অংশ দেখা যাচ্ছে, এখান থেকে কিছু অংশ দেখা যাচ্ছে। আমি একটু আগে এই যে উপরে যে এই লাইনটা দেখতেছিলাম, উপর দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম। আর এখানে দেখেন বিশাল বিশাল হাইরাইজ বিল্ডিং। এখানে একটা দেখেন মাঝখানে এটা কাজ চলতেছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আমি ওইখানেই বসতাম, পরে ভাবলাম যে নদীর পাড়ে গিয়ে বসি। আর সবচেয়ে ভালো হতো যে মাঝখানে যে আইল্যান্ডটা, ওটাতে যেতে পারতাম, ওটা সবচেয়ে সুন্দর আর খুব অর্গানাইজড। এখানে কিছু লোক শুয়ে আছে, কেউ আছে রোদ নিতেছে, কেউ আছে যে সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম করতেছে, কেউ কারো দিকে তাকাচ্ছে না। আমি একটা জায়গায় ঘাসে টাসে বসি কোথাও, বসে আমার খাবারগুলো শেষ করে, আমার যে খাবারগুলো আমি আমার হোস্টেল বাসা থেকে দিয়েছিল ওগুলো খাবো এখন। ডাইনোভ রিভারের যেই তীরবর্তী এলাকায় বসছি, দেখেন ওখানে একটা মানুষ বসে আছে, অনেকেই বসে আছে যার যার মতো একা একা, যে গ্রুপ নিয়ে বসতে হবে। বাসায় ভালো লাগে না, এখানে এসে নদীর ভিতরে, নদীর পাড়ে এসে বসলো যাদের বাসা, এখানে দেখা গেলো এখানে, অথবা এখানেও বাসা আছে, রেসিডেন্সিয়াল এরিয়াও আছে আশেপাশে। ওই পাশে একটু কম, ওই পাশে একদমই গাছগাছালি, তারপরে হলো আবার রেসিডেন্সিয়াল এরিয়া। নাকি নদীর পাড় ধরে যে একদম নদীটাকে ধ্বংস করতে হবে এরকম নাই এখানে। তা আমাদের বুড়িগঙ্গাটা এরকম হতে পারতো, মানে ভিয়েনাও কিন্তু অনেক ব্যস্ত শহর, তারপর ওরা খুব গোছায় সব কিছু করছে। আমি খাওয়া দাওয়া করি, আমার এখানে 2টা ডিম দেওয়া হয়েছে ওই বাসা থেকে, তারপরে খেজুর, তারপর কিছু স্ন্যাক্স দেওয়া হয়েছে, তারপরে কেক, যে এখানে বিস্কুট আছে, এখানে আছে কেক, এক্সট্রা লবণ, তারপরে সস, এগুলো দিয়ে দিছে। তো কোনটার সাথে কোনটা খাইতে হবে, ইয়োগুর্টও দিয়ে দিচ্ছে দেখছেন, যাতে আর কি খিদা টিদা না লাগে ফ্লাইট পর্যন্ত। এখানে একটা বার্গার ছিল, আমি ভাবছিলাম কেক। খাবারগুলো শেষ করার খুব জরুরি, কারণ আমার ব্যাগ হয়ে গেছে ওভারওয়েট, 8 কেজি বেশি নিতে পারবো না। আমি এখনো চেক করে দেখিনি, আমার ধারণা যে এর বেশি হয়ে যেতে পারে। যদি এরপরও ওভারওয়েট হয়, তারপর যে জামা কাপড়গুলো আছে, জ্যাকেট আছে, এগুলো বের করে গায়ে দিয়ে দেবো, তাহলে আবার কমে যাবে। এখানে একটা নৌকা যাইতেছে, নৌকার ভিতরে কোরআন তেলাওয়াত চলতেছে, অবিশ্বাস্য ব্যাপার সেবার। ডায়নো রিভারের ওই সাইডটা যেমন আমি বলতেছিলাম মেঘনা নদীর মতো, এখানে কিন্তু আবার একটু পানি একটু ডিফারেন্ট লাগতেছে, একটু নীল নীল লাগতেছে। ক্যামেরা কি সেম লাগতেছে কিনা, এখন আমি যাবো বাসের দিকে। নদীর পাশ থেকে আসলাম, এখানে দেখেন পাথর দিয়ে চমৎকার চমৎকার বসার জায়গা বানানো হয়েছে, একটা ইউনিক আইডিয়া। অনেকগুলা পাথর বসানো আছে, এখানে চাইলে যে কেউ বসতে পারে। বন্ধুরা, ডিফারেন্ট ওয়ার্ল্ড আপনাকে স্বাগত। এখানে দেখেন বিশাল বিশাল হাইরাইজ বিল্ডিং, পুরনো রকম জগৎ।
আমি যে নদীর পাড়ে ছিলাম ওইখান থেকে একটা ডাইরেক্ট বাস দেখাচ্ছিল এয়ারপোর্টে, কিন্তু ওটা অনেক পরে আসবে, প্রায় 1.5 ঘন্টা পরে। তো পরে আমি কি করলাম, অন্য একটা রুটে আসলাম, মেট্রো দিয়ে শহরের এই প্রান্তে আসলাম। এই শহরের নাম যাই না, স্পেসিফিক যে স্থানটার নাম জানি না, তবে এখানকার ভিউটা হলো ঠিক এরকম। তো এখান থেকে আমি আধা ঘন্টা আগেই পৌঁছে যাবো, তো ভাবলাম যে একটু চেঞ্জ করে যায়, কিন্তু আধা ঘন্টা আগে যাই, এই কারণে এইখান দিয়ে আসলাম। এত সুন্দর সুন্দর ট্রাম, বেশিরভাগ ট্রামই দেখতেছি মেয়েরা চালাইতেছে, অবিশ্বাস্য। এখানে আমার বাস দেখতেছি, এই জায়গাটা খুব ব্যস্ত এরিয়া দেখতেছি। তো এখান থেকে আমার 5 মিনিট হাঁটা লাগবে, তারপরে হলো আমার নতুন একটা বাস স্ট্যান্ড। ওইখান থেকে আরও 20 মিনিট পরে একটা বাস পাবো আর কি, 6 মিনিট হাঁটা লাগবে, তারপর একটা বাস পাবো। এখানে আরেকটা ট্রাম আসতেছে, প্রচুর বিজি এরিয়া। এখানে রাইফ এশিয়ান ব্যাংকের সম্ভবত হেডকোয়ার্টার এখানে। আমার অনেক বন্ধু বান্ধব আছে রাইফ এশিয়ান ইউজ করে এবং এটা নিয়ে খুব গর্ব ফিল করে। কিন্তু এখানে অস্ট্রিয়ান কয়েকজনে জিজ্ঞাসা করছি রাইফ এশিয়ান ব্যাংক কেমন, বলছে এই ব্যাংক তো এই অস্ট্রিয়ার কৃষকরা ইউজ করে, মানে এই ব্যাংকটাই ওপেন হয়েছিল প্রথমে বাংলাদেশ যেমন কৃষি ব্যাংক আছে না এরকম আর কি, এই প্ল্যান করে ইউজ হয়েছে। তো এখন এই রাইফ এশিয়ান ব্যাংক ইউরোপের বিভিন্ন দেশে ছড়ায় গেছে। এখানে দেখতেছি বিশাল এক ভবন রাইফ এশিয়ান ব্যাংকের। আমি যে এয়ারপোর্টের জন্য যে বাস খুঁজতেছি সেটা আমি খুঁজে পেয়েছি, এখানে দেখেন লেখা আছে এয়ারপোর্ট লাইন্স। এখানে দুজন দাঁড়ায় রয়েছে লাগেজ নিয়ে। আমি জিজ্ঞেস করলাম যে এখান থেকে বাস যাবে, হ্যাঁ বলতেছে 10 মিনিটের ভিতরে বাস আসবে, তুমি টেনশন নিও না। প্রচুর বাতাস হইতেছে, আমি নদীর পাড়ে ছিলাম, আমার মনে যেন বাতাস উড়াই নিয়ে যেতেছে। আমার যে ক্যাপ মাথায়, আমার যে মাথায় ক্যাপ বাতাস উড়াই নিয়ে একদম নদীর ভিতরে ফেলা দেওয়া ছিল, মানে এত বাতাস। ক্যাপটা কিন্তু অনেক ওজন, তারপরেও বাতাসে মনে করেন উড়াই নিয়ে যেতেছে, এরকম অবস্থা। দেখেন টাইম লেখা আছে কয়টার সময় বাস আসবে, যেমন 7টা একটা আছে, 7:30 আছে, 8টায়, মানে আধা ঘন্টা পর এখান থেকে ডাইরেক্ট বাস একদম এয়ারপোর্ট পর্যন্ত। বোর্ডটা খুব ইম্পর্টেন্ট, বোর্ডে থাকলে মানুষজন খুব ইজিলি বুঝতে পারে। আদারওয়াইজ আমরা যেমন বুকারেস্টে কী করে মোবাইলে দেখতে পাই যে কয়টার সময় বাস আসবে, কিন্তু ওইখানে ওরকম কোনো বোর্ড নেই। বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করলাম, এখানে যে ডাস্টবিনগুলো, এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনগুলোতে কিছুদিন পর কিছু বৃদ্ধ লোকজন আসে বোতল খোঁজে আর কি। এখানে বোতলগুলো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায়, তো এই কালচার এখানেও আছে। বন্ধুরা এয়ারপোর্টে বাস চলে আসছে, তো এটা ছাড়বে একটু পরে আর কি, এখানে কিছুক্ষণ দাঁড়া থাকবে 10 মিনিটের মতো। আমাদের বাস চলে আসছে, এগুলো বাসের ভিতরে এরকম। তো আমার যে 8 টাকা টিকিট ভিয়েনার জন্য, ওই 8 টাকা টিকিট এখানে এই বাসের জন্য কাভার হয় না, এখানে আলাদা বাস। এবং এটার জন্য টিকিট হলো 11 ইউরো, মানে 5-11-55, প্রায় 55 লি আর কি, যেটা বাংলাদেশ টাকায় প্রায় 1500 টাকা। হ্যাঁ, মাত্র 19 কিলোমিটার পথের জন্য কি কিছু করার নেই, যেহেতু আমাদের ফ্লাইট বেশিক্ষণ নেই। চার্জের ব্যবস্থা আছে এখানে, আমি ফোন চার্জে দেবো এখন। ডাইরেক্ট চার্জের লাইন না এখানে, শুধু আপনি কেবল ইউজ করতে পারবেন। কেবলটা আমি দিয়ে এখন চার্জ দেবো। বুকারেস্টে খুব মিস করতেছি। বুকারেস্টে দেখা গেলো এক বাসে আমরা যে কোনো জায়গায় যেতে পারি, একদম এয়ারপোর্ট পর্যন্ত 3 লি দিয়ে, সেখানে এখানে 11 ইউরো মাত্র 20 কিলোমিটারের জন্য। দুটোটা আমার মনে হয় স্পেশাল কোনো জায়গায় যাচ্ছে, মানে হাইওয়ে দিয়ে। ঢাকায় যেমন আমরা ফ্লাইওভার দিয়ে যাই, দ্রুত যাওয়া যায় আর কি, জায়গার মেট্রো ইয়ে আছে শপিং মল। এখানে আমাদের নামাই দিল 3 নম্বর টার্মিনাল, আমার যাইতে হবে। এলো বাস 20-25 মিনিটের ভিতরে চলে আসছে, খুব দ্রুত চলে আসছে, একদম ফ্লাইওভারের উপর দিয়ে বা হাইওয়ের উপর দিয়ে। আমি জানি না এক্স্যাক্টলি কোন জায়গায় দিয়ে আসছে, কিন্তু খুব দ্রুত চলে আসছে। এখন আমি কোখান দিয়ে ঢুকবো, আমার যাইতে হবে টয়লেটে আর্জেন্টলি। কোন জায়গাতে আমার ডিপারচার খুঁজতে হবে, এখানে লেখা অ্যারাইভাল। এয়ারপোর্টের টয়লেটে ছিলাম, আমাকে টয়লেট ক্লিন ফকফকা। আমি লিফটে উঠলাম, দোতলা যেতেছি, দোতলা থেকে হইলো ডিপারচার। এই জন্য তাড়াহুড়া করে যাওয়ার জন্য সিঁড়িতে ওঠার মতো এনার্জি নেই। এখানে দেখেন অবস্থা, গোছানো এয়ারপোর্ট। অস্ট্রিয়ান এয়ারলাইন্সের দিয়ে আমি ট্রাভেল করবো আজকে। দেখেন টার্মিনাল 3 লেখা আছে এখানে। হ্যান্ড লাগেজ আবার ওরা চেক করবে, এই জন্য দাঁড়াইছে, আমি দেখি কী করে। বুঝতেছি অস্ট্রিয়ান এয়ারলাইন্স কী চাইতেছে। আমার কোনো পাসপোর্ট কিছুই এন্ট্রি করে নেই, পাসপোর্ট আইডি কার্ড কিছুই এন্ট্রি করে নেই, শুধু আমার নাম লেখা। আমি জানি না কী হবে, বলতেছে সমস্যা নেই ওকে। আমি খাই ওখানে দাঁড়াইছিলাম প্রায় আধা ঘন্টার মতো। আমি কনফিউজ ছিলাম, যারা মানে ব্যাগটা ভেরিফাই করবো, লেখা ছিল যে হ্যান্ড লাগেজ চেক আপ এরকম কিছু। ওরা বলছে কিছু লাগবে না, তুমি চলে যাও, আমার সবকে আছে। আমার ব্যাগ দেখে বলছে সিকিউরিটি সেট কমপ্লিট। খুবই চমৎকার ছিল এখানকার এক্সপিরিয়েন্স, খুবই ভালো এখানকার লোকজন। কোনো জটিলতা নেই, কোনো অভদ্রতা নেই, কোনো ঝামেলা নেই, একদম ফ্রেশ। ট্যাক্স ফ্রি এরিয়াতে আসছি,
সব কিছুর দাম বেশি। রোমানিয়ার সাথে কম্পেয়ার করলে অনেক দাম বেশি। ট্যাক্স ফ্রি মানে তো ট্যাক্স ফ্রি, এত দাম হবে কেন? টিকিটে লেখা ছিল অ্যাপ, কিন্তু অ্যাপ অনেক অ্যাপ স্পেসিফিকভাবে কোথাও লেখা নেই বুকারেস্ট আসলে কোন জায়গা, কোন অ্যাপ কত দেশ থেকে ছাড়বে। আর এখানে কোনো বোর্ড টোড কিছু দেখতেছি না, বুঝলাম না, অদ্ভুত, একটা বোর্ডও নেই। অনেক দৌড়ের উপর পাইলাম বুকারেস্ট। 8:25 বাজলে তারপর গেট কনফার্ম করবে, কারণ অনেকগুলো ফ্লাইট একসাথে দাঁড়ায় আছে, একটা যাচ্ছে লোকাল বাসের মতো আর কি। এখনও আমাদের গেট কনফার্মই হয়নি, তো এই জন্য 8:25 পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে জানা যাবে আর কি। আমার গেট ওপেন হয়েছে F8, আর আধা ঘন্টা আছে, আমি যাচ্ছি ওইদিকে, বহুত দূর এখনও। বন্ধুরা আমরা বোর্ডিং করতেছি, এখানে পাসপোর্ট ডকুমেন্ট কিছুই চেক টেক করে নেই। এই অস্ট্রেলিয়ান এয়ারলাইন্সে ফার্স্ট টাইম দেখলাম আমার ইউরোপের ট্যুরের ভিতরে যেখানে কোনো পাসপোর্ট কোনো কিছু চেকিং নেই। আমার যখন অনলাইনে বুকিং করছি তখনও পাসপোর্ট চায়নি, এখানেও পরে কেউ পাসপোর্ট বা আইডি কার্ড কিছু দেখতে চায়নি। অদ্ভুত লাগলো বিষয়টা, এমনকি আমার ব্যাগের ওজন কিছু দেখতে চায়নি এখন পর্যন্ত, পুরো অদ্ভুত। একদম গেটের কাছে কোনো বাসের আছে, কিছু জায়গা ওঠা লাগবো না, মোটামুটি বড় আছে এয়ারলাইন্সটা, এখানে বিজনেস ক্লাসও আছে। Two hours later. এয়ার বাসের ফ্লাইট বন্ধুরা ঠিকঠাক মতো এসে বসেছি, ঘুমাইছি পুরো জার্নির ভিতরে ঘুমাইছি। এমন আমার ঘুম ট্রেনের ভিতরে কখনো হয়নি, 1.5 ঘন্টা জার্নি করে ট্রেন ঘুমাইছি। 12টা ঠিক 12:05 এসে বসেছে ভোরে। তো ওদের সার্ভিস 100 কোনো বাসে ওঠা লাগে না, কোনো হাঁটাহাঁটি করা লাগে না, একদম মানে যে বিল্ডিংয়ের সাথে ওরা কানেক্টেড, মুগ্ধ হওয়ার মতো। যাই হোক, রোমানি হলো অস্ট্রিয়া থেকে 1 ঘন্টা আগে, এই জন্য সময় উল্টা দিকে হয়ে গেছে। মাত্র 1.5 ঘন্টার ফ্লাইট, কিন্তু সময় চেঞ্জ হয়ে গেছে প্রায় 3 ঘন্টা। অস্ট্রিয়াতে এখন বাজে হলো 11টা সামথিং, এখানে 12টার বেশি বাজে। মানে সবচেয়ে বেশি অবাক লাগছে যে এখানে কোনো কাগজপত্র এখন পর্যন্ত কেউ, মানে এয়ারলাইন্স, অস্ট্রিয়ান এয়ারলাইন্স কোনো কাগজপত্র চেক করলো না, এটাই অবাক লাগলো। এমনকি অনলাইনে বুকিং করলাম, কোথাও করলো না। প্লাস হলো এয়ারপোর্টেও কোনো ধরনের কাগজ চেক করেনি, আমার ব্যাগে ওজন কত কিছুই জিজ্ঞেস করেনি, অদ্ভুত। বন্ধুরা বুকারেস্ট এয়ারপোর্টে আছি আমি, একটু ট্যাক্স ফ্রিতে ওইখানে কিছু জিনিস খুঁজতেছিলাম, কিন্তু যেগুলো খুঁজতেছি পাইতেছি না, আর অনেক রাত হয়ে গেছে। এখন এখানে লেট করার কোনো মানে হয় না, বাইরে চলে যাই, দেখি বাস টাস কিছু আছে কিনা। এখানে ট্রেন লেখা আছে, গুগলে চেক করে দেখলাম বাস আসবে অনেক লেটে, ট্রেনে চলে যাবো। এখানে ট্রেনের লাইনে সোজা এই ট্রেন কটা আছে, ট্রেন যদি কাছাকাছি সময় থাকে তাহলে আর বাস উঠবো না, কারণ ট্যাক্সিতে গেলে অনেক এক্সপেন্সিভ হবে এখন। একটা ট্রেন কেবলে চলে গেলো, 1 মিনিটের জন্য মিস করলাম। তো 20 মিনিট পর একটা ট্রেন আছে যেখানে দেখা যায়। আসতে আইসা দাদা 12:51 ছাড়বে, এখানে টিকিট কাউন্টার, সেখানে অ্যাভেলেবল ট্রেন আছে 20 মিনিট 10 মিনিট পর পরে। ট্রেন চলে আসছে, এটা ভাড়া নিল 6 লি, আধা ঘন্টার মতো সময় লাগবে আর কি গা দেওয়ার যেতে, তারপর আমি বাসায় চলে যাবো। খুব টায়ার্ড, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,